গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানিমেটো ক্লাসেস। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। দেখো, আমি ফার্স্ট চ্যাপ্টার ইতিহাসের আমি কমপ্লিট করে দিয়েছিলাম। তোমরা ওই ভিডিওটা সবাই দেখে নিও। আজকে আমি সেকেন্ড চ্যাপ্টার স্টার্ট করব। তোমরা জানো যে মাধ্যমিকের ইতিহাসের সেকেন্ড চ্যাপ্টার যেটা আছে সেটা হচ্ছে সংস্কার, বৈশিষ্ট্য ও পর্যালোচনা। তো এই চ্যাপ্টারে ফার্স্ট যেটা পার্ট আমরা পড়বো সেটা হচ্ছে 19 শতকের বাংলা। যে 19 শতকের বাংলা কিরকম, ঠিক আছে। আর এখানে সাময়িক পত্র, সংবাদপত্র আর সাহিত্য কিভাবে সমাজে প্রতিফলন ফেলে সেই সম্পর্কে জানবো। তো দেখো, এই চ্যাপ্টার শুরু করার আগে সব থেকে প্রথমে যে শব্দটার সঙ্গে আমাদেরকে অবগত হতে হবে সেটা হচ্ছে নবজাগরণ। তো তোমরা জানো, দেখো নবজাগরণ যদি দেখি, নবজাগরণ শব্দটার অর্থ হচ্ছে নতুন করে জাগরণ, ঠিক আছে। তো এটা একটা, যদি দেখি, রেনেসাঁস শব্দ থেকে এসেছে, ঠিক আছে। রেনেসাঁস হচ্ছে একটা ফরাসি শব্দ যেটার মানে হচ্ছে নবজাগরণ, মানে নতুন যুগের সূচনা, ঠিক আছে। যদি দেখো, পলাশির যুদ্ধ 1757 খ্রিস্টাব্দে হয়েছিল। তার পরবর্তী সময়কাল থেকেই কি হয় না, আমাদের ভারতবর্ষে একটু একটু করে পরিবর্তন হতে থাকে। কিসের ফলে না, পাশ্চাত্য সভ্যতার সংস্পর্শে এসে বাংলার ধর্ম, সমাজ, শিক্ষা, সংস্কৃতি, রাষ্ট্রীয় জীবন এগুলোতে কি একটা ব্যাপক পরিবর্তন দেখা যায়, ঠিক আছে। আর এই পরিবর্তনের ফলেই কি হয় না, বিভিন্ন ধরনের নতুন নতুন জিনিসের আবির্ভাব হয়। তো যদি দেখি, ইউরোপে ইউরোপে হচ্ছে গিয়ে 15 থেকে 16 শতক, 15-16 শতকের মধ্যেই কিন্তু নবজাগরণ ঘটে যায়। কিন্তু আমাদের ভারতবর্ষে বা আমাদের বিশেষ করে যদি আমি বাংলার কথা বলি, সেখানে কিন্তু নবজাগরণ আসতে একটু দেরি হয়ে যায়, সেটা আসে 19 শতকের দিকে। তো এই যে নবজাগরণ, এটার ফলে কি হয় বাংলাতে, না যে কুসংস্কার, অন্ধবিশ্বাস, বিভিন্ন ধরনের কুপ্রথা, তারপরে নারী সমাজের যে মানে অবনমন ছিল, ঠিক আছে, অনেকটা নিচু তলানির দিকে চলে গেছিল, সেটা আস্তে আস্তে আপলিভমেন্ট হয়, মানে আস্তে আস্তে ওরা উন্নতি করতে থাকে বিভিন্ন দিক থেকে। তো সেই সব সম্পর্কে এই চ্যাপ্টারে পড়বো। আর আর কি পড়বো, বিভিন্ন মনীষী যারা আছে, সমাজ সংস্কারক, তাদের ভূমিকা, সমাজ পরিবর্তন, বিভিন্ন সাময়িক পত্র, সংবাদপত্র বা সাহিত্য, তাদের ভূমিকা, এগুলো পড়বো। কিছু নাটকও থাকবে যেগুলো আমাদের বাংলার মানে সমাজের প্রতিফলন রূপে একটা চিত্র প্রতিফলন করছে। তো এই সম্পর্কেই আমরা এই চ্যাপ্টারে পড়বো। তো চলো, আগে ফার্স্টে আমি যেটা আলোচনা করব, দেখো, আমি ফার্স্টে বামাবোধিনী পত্রিকাটা নিয়ে আলোচনা করব। তো বামাবোধিনী পত্রিকা, দেখো, বামা শব্দের অর্থই হচ্ছে নারী, তার জন্যই এই পত্রিকার নাম বামাবোধিনী পত্রিকা রাখা হয়। তো দেখো, 1863 খ্রিস্টাব্দে বামাবোধিনী সভা প্রতিষ্ঠা হয়। আর সেই বছরেই আগস্ট মাসে এই বামাবোধিনী পত্রিকাটা প্রকাশ করানো হয়। তো এই পত্রিকাটা প্রকাশের পেছনে যার মুখ্য ভূমিকা সব থেকে আগে, সেটা হচ্ছে উমেশচন্দ্র দত্ত। কারণ তিনি এই পত্রিকার সম্পাদক, তিনি সম্পাদনা করেছিলেন পত্রিকাটা। তো এই পত্রিকাতে কি কি ছাপানো হতো, কি কি প্রকাশ করা হতো, সেটাই এবার পড়ব। তো এই পত্রিকার প্রথম সংখ্যাতেই নারীদেরকে শিক্ষিত করে তোলার যে সুবিধা, ঠিক আছে, তার কথা বলে। নারীদের দাবি, সেটাও তোলা হয়। তো প্রথম এর উদ্দেশ্য তাহলে পত্রিকার ছিল ব্যভিচার দূর করা, ঠিক আছে, মানে নারীদের দাবিকে সামনে রাখারও যে ব্যাপার, সেটাও কিন্তু এই পত্রিকাতেই প্রথম সংখ্যাতেই কিন্তু ছাপানো হতো। তারপর হচ্ছে বাল্য বিবাহের বিরোধিতা। এই পত্রিকা একদম সব থেকে যদি দেখি, ভালোভাবে কিন্তু বাল্য বিবাহের যে বিভিন্ন কুফল, ঠিক আছে, যদি ছোট বয়সে বিয়ে হয় তাহলে কি কি অসুবিধা হতে পারে তার কথা উল্লেখ করে। তো সেই হিসেবে অল্পায়ু ক্ষীণবল সন্তানদের জন্ম, ঠিক আছে, এর কথাও বল যে যদি অল্প বয়সে বিয়ে হয়, সেক্ষেত্রে তার যখন মানে মেয়েটার যদি সন্তান হয়, সেই সন্তানটা কিন্তু সেই মতো সবল হবে না, দুর্বল প্রকৃতির হবে। তো সেই সম্পর্কেও কিন্তু কথা এই পত্রিকা বলে। তারপর হচ্ছে অসম ও বার্ধক্য বিবাহের বিরোধিতা। মানে একটা মেয়ের বয়স হয়তো অল্প, একদম অল্প, আর একটা অনেক বড় বয়সের বা বুড়ো বয়সে একদম একজন পুরুষের সঙ্গে বিয়ে হচ্ছে, সেক্ষেত্রে যে অসুবিধা, তার কুফল, সেই সম্পর্কেও কিন্তু কথা বলে। এটার কিন্তু একদম স্পষ্টভাবে বিরোধিতা করে বামাবোধিনী পত্রিকা। তারপর এই পত্রিকাতে নিয়মিত ভাবেই, ঠিক আছে, মেয়েদের কৃতিত্ব ও সাফল্য নিয়ে প্রকাশ করা হয়। মানে মেয়েরা হয়তো কোনো গল্প লিখলো, কোনো কবিতা লিখলো, সেগুলো একদম নিয়মিতভাবে প্রকাশ করা হতো। তাছাড়া
নারীরা যে বিভিন্ন রাজনৈতিক আন্দোলনে অংশগ্রহণ করছে তার কথাও এখানে উল্লেখ করা থাকতো। আবার ঠাকুর বাড়ির মেয়েদের কার্যকলাপ এটাও কিন্তু নিয়মিত প্রকাশ করা হতো। মূলত এই ধরনের মানে নারী মুক্তি আন্দোলনে বামাবধিনী পত্রিকা কিন্তু অনেকটাই ভূমিকা পালন করে। তো নারীদেরকে নিয়েই লেখা এই পত্রিকা, বিশেষ করে নারীদের গুরুত্বটাই এই পত্রিকায় প্রাধান্য পায়। তো এই হচ্ছে মায়াবতী পত্রিকা। কিন্তু এই পত্রিকার উদ্দেশ্য এটা থাকলেও এই পত্রিকার প্রকৃত উদ্দেশ্য কিন্তু একটা নারীদের মানে সুগৃহিণী, আদর্শ পত্নী এটাই কিন্তু করার চেষ্টা করা হতো। তো এটা একটু সীমাবদ্ধের মধ্যে তোমরা লিখতে পারো। তো এই হচ্ছে মায়াবতী পত্রিকার একদম পুরো রূপরেখা। এটা পড়বে, এটা 4 নম্বরের টিকা হিসেবে কিন্তু গুরুত্বপূর্ণ। তো এটা তোমাদেরকে অবশ্যই ভালো মতো পড়তে হবে। তারপরে দেখো হিন্দু প্যাট্রিয়ট। দেখো এই পত্রিকাটা 1855 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। এই পত্রিকাটার প্রথম সম্পাদনা করেন গিরিশচন্দ্র ঘোষ, মধুসূদন রায় প্রকাশ করেন। পরে গিয়ে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় এর সম্পাদনা করেছিলেন। তো এই পত্রিকার আলোচনা মানে এই পত্রিকাতে যে বিষয়গুলি ছাপা হতো, দেখো প্রথমে যখন সাঁওতাল বিদ্রোহ শুরু হয়, 1855-তে সাঁওতাল বিদ্রোহ স্টার্ট হয়। তো তখন সাঁওতাল বিদ্রোহের যারা সাঁওতালদের উপর অত্যাচার করতো, জোর জুলুম খাটাতো, মানে ব্রিটিশদের কথা বলা হচ্ছে, তারপরে যারা মহাজন ছিল তাদের কথা বলা হচ্ছে। তো তাদের এই পত্রিকা অত্যাচারী যারা, ঠিক আছে, ব্রিটিশ মহাজন যে অত্যাচারীরা ছিল তাদের শাস্তি কামনা করেছিল। মানে তাদের শাস্তি কামনা নিয়ে প্রতিদিন কিছু না কিছু ছাপা হতো। তারপরে হচ্ছে নীল চাষীদের পক্ষে সোচ্চার। দেখো 1859-60 এই সময়ে নীল বিদ্রোহ শুরু হয়। তো তখন যে নীল বিদ্রোহ কি বলছে যে মানে হিন্দু প্যাট্রিয়টের যারা মানে আর কি ইয়ে ছিল, লোকজন ছিল যারা আর কি খবর জোগাড় করতো। তো তারা বিভিন্ন অঞ্চল ঘুরে ঘুরে নীল বিদ্রোহের সময়কার খবরগুলো সংগ্রহ করত। তারপর সেগুলো তাদের পত্রিকাতে মানে হিন্দু প্যাট্রিয়টে ছাপা হতো। দেখো পেট্রিয়ট শব্দটা তুই বুঝতে পারছো যে পেট্রিয়ট মানে দেশভক্ত, ঠিক আছে, তো সেই ভেবেই নামটা রাখা হয়। তো তারপরে দেখো এই পত্রিকা প্রগতিশীল সামাজিক আন্দোলনকেও সমর্থন করেছিল, যেমন ধরো স্ত্রী শিক্ষা, তারপরে বিধবা বিবাহ, এগুলোকে সমর্থন করতো। তো এই বিষয়েও কিন্তু ছাপা হতো। তারপরে হচ্ছে আত্মত্যাগকে স্বীকৃতি। দেখো 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহ হয়, ঠিক আছে। তখন মহাবিদ্রোহের সময় অনেক নেতা নেত্রী যেমন হচ্ছে গিয়ে ধরো ঝাঁসি রানী লক্ষ্মীবাই, তারপরে হচ্ছে কুনওয়ার সিং, তারপরে আমাদের হচ্ছে মঙ্গল পান্ডে, এনারা শহীদ হয়ে যান, ঠিক আছে, এনারা যুদ্ধক্ষেত্রে অনেকেই মারা যান। তো তাদের যে আত্মবলিদান, সে আত্মবলিদানকে বা আত্মত্যাগকে স্বীকৃতি জানাতো। তো এই পত্রিকার মোটামুটি এইগুলোই আলোচনা এই পত্রিকাতে ছাপা হতো। তো এই পত্রিকাও কিন্তু তোমাদের পরীক্ষার জন্য বলে থাকি যে খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। 4 নম্বরের যে প্রশ্নগুলো আছে যেগুলো টিকা আকারে বা এমনি জানতে চাই সংক্ষেপ, তো সেখানে কিন্তু আসবে। তাই এটাও কিন্তু তোমরা রেডি করে রাখবে। তারপরে দেখো গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকা। এটা 1863 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। এই পত্রিকার সম্পাদক ছিলেন হরিনাথ মজুমদার, যাকে কাঙাল হরিনাথ বলেও ডাকা হতো। তো এই পত্রিকাতে কোন কোন বিষয়গুলোকে ছাপা হতো বা প্রকাশ করা হতো, দেখো এটা মোটামুটি এটা ছিল একটা মাসিক পত্রিকা, ঠিক আছে, মাসে মাসে এটা প্রকাশ করা হতো। তো এই পত্রিকাতে সাধারণ মানুষের জীবনের সমস্যার কথাগুলোকে তুলে ধরা হয়, ঠিক আছে। তার সাথে সাথে স্ত্রী শিক্ষার প্রসার নিয়েও কিন্তু অনেক ব্যাপার ছাপা হতো। তো যে নীলকর সাহেবরা যে অত্যাচার করতো, ঠিক আছে, জমিদার চাষিদের উপর, তো সেটা তো ছাপা হতোই। তার সাথে সাথে স্ত্রী শিক্ষার প্রসার নিয়েও কিন্তু অনেক কথা এখানে ছাপা হতো। তারপরে ঠাকুর বাড়ির সমালোচনাও কিন্তু এই পত্রিকা করতো। বিশেষ করে যে জমিদাররা ছিল সেই জমিদারদের ভূমিকার প্রতিও কিন্তু বিভিন্ন জিনিস নিয়ে কিন্তু সমালোচনা করতো। তারপরে এই পত্রিকা এমনিতে তো প্রকাশ হতোই, কিন্তু এই পত্রিকাতেই বহু মানে প্রবন্ধ প্রকাশ করা হতো। বিশেষ করে প্রজাদের প্রতি জমিদারদের কি কর্তব্য হওয়া উচিত সেই বিষয়ে বহু প্রবন্ধ প্রকাশ করা হতো। তাছাড়া নদী জল নিকাশি ব্যবস্থা সংস্কার করে যে জল নিবারণের যে সমস্যা, ঠিক আছে, সেটাও কিন্তু
এখানে অনেক কথা বলা হয় সেটা নিয়ে। তারপরে ডাক ও পুলিশ বিভাগের কাজের সুবন্দোবস্ত, এইসব অনেক বিষয়ে কিন্তু এই পত্রিকা সুচিন্তিত মত প্রকাশ করতো। এছাড়া আরেকটা বিশেষ ধরনের ব্যাপার এখানে ছাপা হতো, যে ডাকঘরে মানি অর্ডারের ব্যবস্থা, সেই মানি অর্ডারের ব্যবস্থা প্রচলনের কথা নিয়েও কিন্তু ছাপা হতো। তো এই পত্রিকা এইগুলো নিয়ে আলোচনা করো। তারপরে দেখো হুতম প্যাঁচার নকশা। এটা হচ্ছে কালীপ্রসন্ন সিংহের সৃষ্টি বলতে গেলে। হুতম প্যাঁচা ছদ্মনামে তিনি হুতম প্যাঁচার নকশা যে গ্রন্থ সেটা তিনি প্রকাশ করতেন। তো এটা হচ্ছে 1862 খ্রিস্টাব্দে প্রকাশ হয়, ঠিক আছে। তো কালীপ্রসন্ন সিংহ যখন 22 বছর বয়স ছিল তখনই কিন্তু এটা প্রকাশ হয়। আর তিনি মাত্র 30 বছর বয়সেই মারা যান। তো তিনি তার এই যে গ্রন্থ হুতম প্যাঁচার নকশা, এটা বিশেষ করে একটা ব্যঙ্গ সাহিত্য, মানে বিভিন্ন ব্যঙ্গাত্মক চিত্র প্রদর্শন করে এই গ্রন্থটা লেখা হয়েছে। তো এই যে গ্রন্থটা আছে হুতম প্যাঁচার নকশা, এখানে যে সমকালীন কলকাতার বাবু কালচার, এই বাবু কালচারটাকে ফুটিয়ে তোলা হয়, ঠিক আছে। আর সমকালীন বাংলার সমাজ চিত্রটাকেও তুলে ধরা হয়। তাছাড়া যে কলকাতার বিভিন্ন ধরনের পার্বণ, তারপরে হচ্ছে চড়ক, দুর্গোৎসব, তারপরে রামলীলা, বারোয়ারি পূজা ইত্যাদি যে ব্যাপারগুলো সেগুলোকে কিন্তু বিভিন্ন চিত্রের সাহায্যে ফুটিয়ে তোলা হয়। তারপরে হচ্ছে দুর্নীতি, কপটতা, ভণ্ডামি, এগুলোকে বিভিন্ন ধরনের ব্যঙ্গাত্মক চিত্র রূপে বা নকশা রূপে উপস্থাপন করা হতো। আর কি না, সমকালীন সাহিত্যের পরিপ্রেক্ষিতে ভাড়ামি ও অশ্লীলতামূলক সমাজ সচেতনতাও কিন্তু এখানে ফুটিয়ে তোলা হতো। তো এই হচ্ছে হুতম প্যাঁচার যে গ্রন্থটার বিষয়বস্তু, যে কোন বিষয়গুলোকে আমাদের সামনে তুলে ধরা হয়, ঠিক আছে। সমকালীন বাংলার সমাজচিত্রটাকে মোটামুটি এইভাবে তুলে ধরেছিলাম। তারপরে দেখো নীলদর্পণ নাটক। তো নীলদর্পণ নাটক 1860 খ্রিস্টাব্দে দীনবন্ধু মিত্র এটা তিনি লিখেছিলেন। পরে এটা মাইকেল মধুসূদন দত্ত ইংরেজিতে অনুবাদ করেছিলেন। তো এই নাটকে যে নীল চাষ আর নীলকর সাহেবদের মানে এরা নীলকর সাহেবরা কি নীল চাষীদের উপর অকথ্যভাবে অত্যাচার করতো, ঠিক আছে। তো সেই যে বিষয়টা, ঠিক আছে, বাংলা সমাজ জীবনে এক ভয়ানক পরিস্থিতি সৃষ্টি করেছিল। সেই সময়কার যে ঘটনাগুলো সেটাই কিন্তু এই নাটকে ফুটিয়ে তোলার চেষ্টা করা হতো। তো 1862 খ্রিস্টাব্দ নাগাদ কলকাতার যে ন্যাশনাল থিয়েটার আছে সেখানে কিন্তু এই নাটকের শুভ সূচনা হয়, নীলদর্পণ নাটকের। তো এই হচ্ছে ব্যাপার। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই থাকবে, ঠিক আছে। যেহেতু চ্যাপ্টারটা একটু বড় আছে, তো এই চ্যাপ্টারটাকে মোটামুটি কিছু সেকশনে ভাগ করেছি। তো পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে যে নেক্সট টপিক গুলো আছে সেগুলো নিয়ে আমি আলোচনা করব। তো ভিডিওটা এতদূর পর্যন্ত যাদের ভালো লেগেছে তারা একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ভিডিওটাকে তোমাদের বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর যদি কোনো কোশ্চেন থাকে তো তোমরা কমেন্টে জানাও। থ্যাংক ইউ।